আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেকদিন পর আপনাদের কাছে আসতে পেরেছি, এজন্য ভালো লাগছে। এটা শহীদ জিয়াউর রহমানের ভূমি এবং এই শহীদ জিয়াউর রহমানের ভূমিতে শহীদ জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে বীরত্বের সাথে লড়াই করেছিলেন। ভারতের সাথে কোনো আপোষ করেন নাই। যদিও এখন বিএনপির নেতা কর্মীরা ভারতের সাথে আপোষ করছে শহীদ জিয়ার পথ থেকে সরে গিয়ে, এটা নিয়ে আবার এই শহীদ জিয়ার যারা অনুসারী তাদের মনে অনেক দুঃখ। বেশ ভালো লাগছে যে গত 17 বছর দুপচাচিয়া বগুড়ার লোক হওয়ার কারণে যদি কোনো চাকরির পরীক্ষায় যেত, কোন ভাইবাতে যেত, বলতো তুমি বগুড়ার লোক, তোমাকে নেওয়া যাবে না। এইসব বিষয় আপনাদের ঘটে নাই? আল্লাহর কি লীলা খেলা যে আজকে বগুড়াবাসীর সবাই আপনারা ঠিকই রাজপথে আছেন, ব্যবসা বাণিজ্য করছেন। যারা গত 17 বছর আপনাদের উপরে নির্যাতন করেছিল তারা এখন বাংলাদেশে নাই, তারা এখন দিল্লির দাদা বাবুদের কাছে পালিয়েছে। এটা কিন্তু ইতিহাসের শিক্ষা নিতে হবে। দেখো হাসিনা, বগুড়ার উপরে অনেক নির্যাতন করেছ, রাতের আধারে অনেক সন্তানের পিতাকে ঘুম থেকে তুলে নিয়ে গিয়েছিল, অনেক নারীদেরকে নির্যাতন করেছিল। তাদের শুধু একটি অপরাধ ছিল, তারা হলো বগুড়া জেলার ছিল। আজকে হাসিনা দেখো বগুড়াবাসী সগৌরবে দাঁড়িয়ে আছে, আর তোমরা হলো দিল্লিতে পালিয়েছ। এটাই হলো আমাদের আজাদের বাংলাদেশ। এই ইতিহাস থেকে আমরা আরো শিক্ষা নিতে পারি যে আগামীর ভবিষ্যৎ বাংলাদেশে যারা গোপালগঞ্জের সাধারণ মানুষ, আমরা তাদের সাথে সঠিক বিচার করব। শুধু গোপালগঞ্জ নাম হওয়ার কারণে আমরা তাদের সাথে কোনো অন্যায় অবিচার করব না। আমরা গোপালগঞ্জে গিয়েছি, গোপালগঞ্জের অধিকাংশ মানুষ শেখ ফ্যামিলিকে পছন্দ করে না। শেখ হাসিনা যদি তার প্রতিবেশী টুঙ্গিপাড়া যে মাজার রয়েছে শেখ মুজিবের, এই মাজারের পাশের ঘরেও গিয়ে জিজ্ঞাসা করে তুমি কি আওয়ামী লীগকে পছন্দ করো, ওই প্রতিবেশী উত্তর দিবে বাংলার খুনি সন্ত্রাস পুরো বাংলাদেশ পছন্দ করে না, তোমাদেরকে আমাদের পছন্দ করার কোনো প্রশ্নই আসে না। এটা আমরা গোপালগঞ্জের পরতে পরতে উত্তরগুলা পেয়েছি। তো বাংলাদেশ পরিবর্তন হয়েছে, এই পরিবর্তনের সূচনা লগ্নে আপনাদের সন্তানদের মধ্যে 1400 সন্তান জীবন দিয়েছে, বুকের তাজা রক্ত দিয়েছে রাজপথে। এর মধ্যে ছিল আবু সাইদ অন্যতম, যিনি উত্তরবঙ্গের সন্তান ছিলেন। যদি বাংলাদেশের 24-এর গণ অভ্যুত্থানের আজাদের লড়াই কোথায় থেকে শুরু হয়েছে বলা হয়, তাহলে বাংলাদেশের ইতিহাসের খাতায় লেখা থাকবে বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা, বাংলাদেশের 24-এর আজাদের লড়াই সেই উত্তরবঙ্গে সেখানেই শুরু হয়েছিল। যেই মানুষগুলোকে বলা হয়েছিল এতদিন মঙ্গা পীড়িত এলাকার লোকজন, যেই মানুষগুলোকে দমিয়ে রাখা হয়েছিল, সেই মানুষগুলা শেখ হাসিনার গুলির সামনে বুক পাতিয়ে বলেছিল বুক পেতেছি গুলি কর, বাংলাদেশ আমি স্বাধীন করব, জীবন দেব, হাসিনার দুঃশাসী পতন করব। উত্তরবঙ্গের লোক দেখিয়ে দিয়েছে যে বাংলাদেশের স্বাধীনতার প্রশ্নে, ভারতের দাদাগিরির প্রশ্নে, বাংলাদেশের আজাদির প্রশ্নে বরাবরই বাংলাদেশের মানুষের পক্ষে উত্তরবঙ্গ আজীবন ভূমিকা রেখে চলবে ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, নির্বাচনের পরে শহীদদের নাম ব্যবহার করা হয়েছে। যদি একজন শহীদ ফ্যামিলিকে জিজ্ঞাসা করা হয় আপনার সন্তান কেন জীবন দিয়েছিল, উত্তর দিব একটি সুন্দর বাংলাদেশ গঠনের জন্য, বাংলাদেশের পরিবর্তনের জন্য। এই পরিবর্তনের স্বপ্ন থেকেই একটা সংস্কার কমিশন গঠন হয়েছিল। সেই সংস্কার কমিশন যেখানে সব দল এসে বাস্তবায়ন করার কথা, কিন্তু অনেক দল ডেকে বসলো। গত 17 বছর এই সংস্কার না হওয়ার কারণে যাদের নেতা নেত্রীরা জেলে পড়েছে, বালুর টাক সরাইতে পারে নাই, আরাফাত রহমান কুকুকে হত্যা করা হয়েছে, খালেদা জিয়াকে
হত্যা করা হয়েছে, অসংখ্য বিএনপির নেতাকর্মী, জামাতের নেতাকর্মীকে হত্যা করা হয়েছে। বাংলাদেশের মানুষ বলল, আজাদ বাংলাদেশের জন্য আমাদের সংস্কার প্রয়োজন। তারপর একটা গণভোট হলো, সেই গণভোটে আপনারা সবাই ভোট দিয়েছেন এবং সেখানে 70% মানুষ গণভোটে হ্যাঁ পক্ষে ভোট দিয়েছে যে আমরা বাংলাদেশটা পরিবর্তন করতে চাই, কারণ আমাদের 1400 ছেলে জীবন দিয়েছে, অসংখ্য সন্তান, কেউ পা হারিয়েছে, কেউ হাত হারিয়েছে, কেউ চোখ হারিয়েছে। কিন্তু নির্বাচনের পরে আমরা দেখলাম অন্য লীলা খেলা। সরকার প্রধান ডেকে বসলো, এর মধ্যে কয়েকজন মন্ত্রী বক্তব্য দিলে, ওই সময় যদি নির্বাচনে মানুষদেরকে এই কথা না বলতাম তাহলে তো মানুষ আমাদেরকে ভোট দিত না। তা আপনি নির্বাচনের পূর্বে এক কথা বলবেন, নির্বাচন পরবর্তী আরেক কথা বলবেন, একে আমরা বলি বাংলাদেশের মানুষের সাথে স্পষ্ট প্রতারণা। আর এই প্রতারণার আশ্রয় নিয়েছে বাংলাদেশের আমাদের একটি নন্দিত জনগোষ্ঠী, সেই দলটির নাম হলো বিএনপি। আমি দুঃখ প্রকাশ করছি বিএনপির ভাইদের কাছে, আপনারাও তো ভোট দিয়েছিলেন, তাহলে 70% কোথায় থেকে ভোট আসে সেটা তো আপনাদের কাছে প্রশ্ন রেখে গেলাম আমরা। তাহলে আপনি ভোট দিয়েছেন, আপনি রায় দিয়েছেন, সে রায়ের পরে আপনি কেন এখন উল্টে গেলেন যে বাংলাদেশে কোনো সংস্কার হবে না? গতকালকে আমাদের যে জনতার পার্লামেন্ট, এই পার্লামেন্টে একটি ঐতিহাসিক ঘৃণিত কর্মকাণ্ড হলো, যেখানে আমরা সংস্কার, একটি রিফর্ম অ্যাসেম্বলি হওয়ার কথা, সেই পার্লামেন্টে একটি সংশোধিত কমিটি হলো, যেই কমিটির মাধ্যমে তারা সংবিধান সংস্কার করার কথা ছিল, সেখান থেকে সরে গিয়ে তারা সংবিধান সংশোধনে চলে গিয়েছে। এবং সেখানে তারা একটা কমিটি গঠন করলো। আমরা যারা 11 দলীয় জোট, আমরা সেই কমিটিকে প্রত্যাখ্যান করলাম, পার্লামেন্ট থেকে ওয়াক আউট করে চলে আসলাম এবং আমাদের 10 বিভাগে 10টি মহাসমাবেশ হচ্ছে বন্ধ, ভারতের আগ্রাসন বন্ধ, বাংলাদেশের জনজীবনে প্রতিনিয়ত যে সমস্যাগুলো রয়েছে, বিদ্যুতের সমস্যা, পণ্যের ঊর্ধ্বগতির সমস্যা, ইনফ্লেশন সমস্যা বা মুদ্রাস্ফীতির সমস্যা, এগুলো বন্ধ করার জন্য জনদুয়ারে যাচ্ছি দিন দিন। এবং আপনাদের কাছেও আজকে আপনাদের উপজেলায় এসেছি আমরা, যেই দাবিটা নিয়ে এসেছি সেই দাবিটা খুবই সহজ সরল। দাবিটা হলো বাংলাদেশের মানুষ যেহেতু 70% ভোট দিয়েছে সংস্কার জন্য, তাহলে বাংলাদেশে সংস্কার বাস্তবায়ন হবে। যেহেতু 1400 লোক শহীদ হয়েছে সংস্কারের জন্য, বাংলাদেশে সংস্কার বাস্তবায়ন হবে। যেহেতু হাজার হাজার মানুষ আহত হয়েছে বাংলাদেশে, তাহলে বাংলাদেশে সংস্কার বাস্তবায়ন হবে। যদি কোনো দল, যদি কোনো পরিবার, যদি কোনো গোষ্ঠী এই সংস্কারের পথে বাধা হয়ে দাঁড়ায়, তাহলে শেখ হাসিনার যেই পরিণতি হয়েছিল, সেই দল, সেই গোষ্ঠী, সেই পরিবারের আগামীতে একই পরিবার, একই দশা উপভোগ করতে হবে বাংলাদেশে। আমরা স্পষ্ট করে দিচ্ছি আপনাদেরকে, আমরা 5 অগাস্টের পরে, গণ অভ্যুত্থানের পরে দেখলাম ওবায়দুল কাদের বলেছিল যে আওয়ামী লীগের 5 লক্ষ নেতা কর্মী মারা যাবে। আমরা নিজেদের হাতে আইন তুলে নেই নাই, আমাদের সক্ষমতা ছিল, কিন্তু আমরা বলেছি আমরা বিচার বিভাগের কাছে যাব। শেখ হাসিনা যেভাবে আল্লামা সাঈদীকে ফাঁসিতে ঝুলিয়েছিল, শেখ হাসিনা যেভাবে অসংখ্য লোককে বিনা বিচারে ফাঁসি দিয়েছিল, আমরা সেভাবে যাব না, বিচারালয়ে যাব। বিচার যদি বলে তুমি অপরাধী, তাহলে আমরা তোমাদেরকে ফাঁসিতে ঝুলাবো। সেই বিচারালয়ে আমরা গিয়েছি, আমরা সঠিক বিচার পেয়েছি, শেখ হাসিনার ফাঁসি হয়েছে বাংলাদেশে। কিন্তু এই জায়গায় বাদ সাধলো যাদের সাথে গত 17 বছর লড়াই করেছি, যাদের সাথে গণ অভ্যুত্থান করেছি, ওদের কাছে বিচারের চেয়ে টাকা বড় মুখ্য হয়ে গেল। কোন আওয়ামী লীগের নেতা এসে বলল যে আপনার কয়েকদিন আগে সন্তানকে হত্যা করে আসলো, যে তোমাকে 1 লাখ টাকা দিলাম, ও বিএনপির ভাই তুমি আমাকে মুক্ত করে দাও। সে টাকার কাছে নিজের মাথা নত বিক্রি করে সে ওই লোককে মুক্ত করে দিয়েছে। এই হলো আমাদের নতুন বাংলাদেশ। গত 17 বছর একজন ব্যবসায়ী ভাই অনেক কষ্ট করে ব্যবসা করেছে, শেখ হাসিনার গুন্ডা বাহিনী, যুবলীগ, ছাত্রলীগ তাকে ব্যবসা করতে দেয় নাই। সেও আন্দোলনে অংশগ্রহণ করেছিল যে নতুন বাংলাদেশে আমার চাঁদা দিতে হবে না, নতুন বাংলাদেশে কোনো সন্ত্রাস হবে না, নতুন বাংলাদেশে কোনো গুন্ডাবাজি হবে না। কিন্তু 5 আমলের চেয়ে